বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে সমর্থক গোষ্ঠী এই জামায়াত ইসলাম, তারা যে খুব ব্যাপকভাবে এবং খুব ডেসপারেটলি ভারতের সাথে যে কোনো ধরনের একটা কনফ্রন্টেশন চাচ্ছে, এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। এই যে সাম্প্রতিক 1-2 দিন আগে বিডিআরদের যে বিদ্রোহ এবং যেখানে নাকি 54 জন না 55 জন এই যে সামরিক বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছিল, তো এই বিষয়টা নিয়ে নতুন করে একটা রিপোর্ট দাখিল করা হয়েছে এবং যেখানে সম্পূর্ণ দোষ দেওয়া হয়েছে এই কাজটা মূলত করেছে আওয়ামী লীগ এবং তাকে সহযোগিতা করেছে ভারতের সেনাবাহিনীর লোকজন বা রয়্যাল লোকজন, এরকম। অর্থাৎ টোটাল দোষটা দেওয়া হচ্ছে প্রথমত আওয়ামী লীগকে এবং দ্বিতীয় দোষটা দেওয়া হচ্ছে ভারতকে। তো এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট যে ভারতকে কী কারণে দোষ দিচ্ছে, ভারতকে দোষ দিলে লাভটা কি, ফায়দাটা কি বর্তমান সরকারের? আসলে ঘটনা হচ্ছে যে সাম্প্রতিককালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ একটা দৌড়ঝাঁপ চলছে এবং সেটা হলো বিশেষ করে আমেরিকা এবং ভারতের। তো আমরা তো কিছুকাল আগে পর্যন্ত জানতাম যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে এই আমেরিকা সরকারের কিন্তু একটা আশীর্বাদ আছে। এখন এই আশীর্বাদ থাকার পরে ভারত কিন্তু খুব কোণঠাসা হয়েছিল এবং একই সাথে ভারতের সাথে আমেরিকার খুব একটা মানে কি বলে যে সম্পর্ক অনেক দোলাচলের মধ্যে ছিল, যে ট্যারিফ বিতর্ক নিয়ে, তাই না? তখন কিন্তু আসলে বোঝা যাচ্ছিল না যে বাংলাদেশ নিয়ে আসলে কী ধরনের খেলা খেলতে যাচ্ছে। এবং ইন দি মিন টাইম 5 আগস্টের পরবর্তীতে পাকিস্তান তো একেবারে বাংলাদেশকে পেয়ে বসে, তারা একেবারে আজান দিয়ে তারা তাদের সেনাবাহিনীর লোকজন পাঠিয়েছে, আইএসআইয়ের লোকজন পাঠিয়েছে, জয়শ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বার লোকজন পাঠিয়েছে এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারতে মোটামুটি একটা ঝামেলা করতে চায়। কারণ ওই যে এপ্রিল মাসে যে অপারেশন সিন্দুরের ওই ঘটনায় আসলে যে পাকিস্তানের বেশ ভালোই ক্ষতি হয়েছিল, সেটা তো একটা প্রতিশোধ নিতে হবে। তো এই প্রতিশোধটা নেয়ার জন্য বস্তুত তারা বাংলাদেশকে গ্রাউন্ড হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, যেটা নাকি তাদের বিভিন্ন লোকজনের কথার মধ্য দিয়েও ফুটে ওঠে। কিন্তু ইন দি মিন টাইম রাজনৈতিক মঞ্চে মানে ভূ রাজনীতিতে তো মানে একটা ওলটপালট হচ্ছে আজকে, এবং এমন দ্রুততার সাথে সমস্ত পরিবর্তনগুলো ঘটছে যে এর সাথে তাল মিলিয়ে কোনো কিছু বিশ্লেষণ করা খুবই টাফ। তবে একেবারে অতি সম্প্রতি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা এই যে খলিলুর রহমান, উনি একবার ভারতে গেলেন, অজিত ডোভালের সাথে কথা বললেন। এর কিছুদিন পরে আবার উনি দোহা গেলেন কাতারে, যেখানে নাকি আমেরিকার লোকজন ছিল, ভারতের লোকজন ছিল, আর কাতারের লোকজন তো ছিলই। তো এই সমস্ত সিটিংয়ে যেটা মেইন প্রতিপাদ্য যেগুলো আমরা শুনলাম যে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি করা হয়েছে, এটা ভারত চাচ্ছে যে এর এগেনস্টে বাংলাদেশ যেন কোনো একটা পদক্ষেপ নিক, এবং একই সঙ্গে বাংলাদেশে যে ইলেকশন হতে যাচ্ছে ওই ইলেকশনে অবশ্যই আওয়ামী লীগ যেন অংশ নিতে পারে তার ব্যবস্থা করা, এরকম। এখন ভারতের পক্ষে যদি আমেরিকা থাকে তাহলে এই জিনিসটা তো অবশ্যই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, তাই না? কিন্তু এখন বাংলাদেশের যে জামায়াত ইসলাম, তারা তো চিন্তা করছে যে ক্ষমতায় তো তারা প্রায় চলেই গেছে, আনুষ্ঠানিক ঘোষণা মাত্র বাকি। অর্থাৎ এই গত 54 বছরে বাংলাদেশ স্বাধীনের 54 বছরের মধ্যে এই জামায়াতের জন্য এত সুবর্ণ সুযোগ অতীতে কিন্তু কখনোই তারা পায় নাই। তো এখন যেহেতু সেই সুযোগ পেয়ে গেছে, তারা তো এটাকে একেবারে মানে সর্বোত্তম ব্যবহার করতে চাচ্ছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা কিন্তু মরণ কামড় দিতে চায়। তো দিন যত ঘনাচ্ছে, এই খলিলুর রহমান যত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, মিটিং করছেন, সিটিং করছেন, চতুর্দিক থেকেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপরে ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে, এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই জামাত ইসলামকে জানিয়ে দিচ্ছে, তাই না? তো যে চাপগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে পড়ছে, এর ফলাফল হচ্ছে যে প্রকৃতপক্ষে ক্ষমতায় যাওয়ার আশা একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে এই জামাত ইসলামের জন্য। কিন্তু জামাত ইসলাম তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র না।
এবং এই হেতু তারা কিন্তু ডেসপারেটলি চেষ্টা করে যাচ্ছে ক্ষমতায় যেতে গেলে কি কি কাজ করতে হবে, যেখানে নাকি আমেরিকা এবং ভারতের সমস্ত রকম প্ল্যান পরিকল্পনাগুলোকে বানচাল করে দেওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে যে ভারতের সাথে অ্যাট এনি কস্ট যে কোনো একটা কনফ্রন্টেশন করতে হবে, একটা ছোটোখাটো হলেও একটা যুদ্ধ তৈরি করতে হবে। এইটা যদি করা যায় তাহলে আমেরিকা এবং ভারতের আপাতত যে প্ল্যান প্রোগ্রাম এগুলো কিন্তু বানচাল হয়ে যাবে, এবং একই সঙ্গে ওই যে ফেব্রুয়ারি মাসের ইলেকশন এটাও কিন্তু বানচাল হয়ে যাবে। আর এই জামাত ইসলাম এই সুযোগটাকে আরও সর্বোত্তমভাবে ব্যবহার করতে এই কারণে চাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে চায়, এই যে বিএনপি নামক দলটা, তারা তো মোটামুটি বেশ ভালোই ছত্রখান অবস্থায়, মানে খুবই একটা এলোমেলো অবস্থায়। কারণ তাদের প্রধান নেতা ওই লন্ডনে বসে আছেন, এমনকি বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ থাকা সত্ত্বেও নানা অজুহাতে নানাভাবে নানা বক্তব্য তুলে ধরে এই যে তারেক রহমান তো উনি বাংলাদেশে আসছেন না। তাহলে এখানে নৈতিকভাবে কিন্তু বিএনপি যথেষ্ট দুর্বল, এটা কিন্তু বলাই যায়। তাদের প্রধান নেতাই আজির নাজির নাই, সেখানে বিএনপির লোকজন কার কথা শুনবে, তাই না? নৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে মানসিকভাবে সব দিক দিয়ে বাংলাদেশে বর্তমানে সবচাইতে শক্তিশালী হলো জামাত ইসলাম। তো এরা চিন্তা করছে এই হলো তাদের একটা সুবর্ণ সুযোগ, এটাকে কোনোভাবেই নস্যাৎ করা যাবে না। অথচ জিওপলিটিক্সে ব্যাপক ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে বস্তুত জামাত এবং বিএনপি দুটোই কিন্তু ছুটে যাওয়ার মতো একটা পরিস্থিতির মধ্যে আছে। অর্থাৎ ভারত এবং একই সঙ্গে এই আমেরিকা, তারা যে ধরনের ক্যালকুলেশন বা যে ধরনের মেটিকুলাস ডিজাইন করছে, তাতে এই বিএনপি তো বটেই, একই সঙ্গে জামাত ইসলামেরও ক্ষমতায় যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এখন এরা যেহেতু ক্ষমতার প্রায় কাছাকাছি চলে গেছে, যেটা মনে করছে জামাত ইসলাম, তো এত সহজে তো তারা হাল ছাড়ার পাত্র না। এই হেতু তারা প্ল্যান করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সেটা কি যে কোনোভাবে হোক ভারতের সাথে কনফ্রন্টেশন করতে হবে, এবং সেই কাজটা করতে গেলে এই যে বিডিআর বিদ্রোহের যে ঘটনা, এই ঘটনার সাথে ভারতকে জড়িয়ে ভারতকে খেপিয়ে তুলতে হবে। ভারতকে খেপিয়ে তুলতে হবে যে ভারতের মদতেই বস্তুত ওই পিলখানা হত্যাকাণ্ড ঘটছিল, অর্থাৎ ওই সেনাবাহিনীর যে অফিসার তাদেরকে হত্যা করা হয়েছিল, তাই না? তো এতে করে ভারত হয়তো ক্ষিপ্ত হয়ে কোনো একটা পদক্ষেপ নিতে পারে, আর তখন জামাত ইসলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, এবং তখন তারা প্রকৃত মুক্তিযোদ্ধা সেজে তারা 1971 সালকে পুরো বয়কট করে নতুন করে বাংলাদেশ স্বাধীন করলো। এর জন্যে তারাই মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে জাহির করে এবং দেশে ক্ষমতা যেতে পারবে। এই যে হঠাৎ করে কথা নাই বার্তা নাই, এই যে বিডিআর বিদ্রোহের যে ঘটনার যে নতুন যে রিপোর্ট কমিশন করে, তাই না, এখানে ভারতকে জড়ানোর উদ্দেশ্য কি? একটাই, ভারতকে খেপানো, যেন ভারত এই ফাঁদে পা দেয়। কিছুকাল আগে, কয়েক মাস আগে, এই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলছিল না যে এই বিষয়ে, মানে এই বিডিআর বিদ্রোহের বিষয়ে যা ঘটেছে এগুলো বিডিআরের ভিতরের লোকজন এটা করছে এবং এটা ফুল স্টপ, এই কথা বলছিল না? তো এই কথা বলার পর আজকে হঠাৎ করে কমিশন যদি এবার বলে যে এটার পিছনে আওয়ামী লীগ ছিল, এর পিছনে ছিল কি, এর পিছনে ছিল ভারত, এরকম যদি বলে, তাহলে এখানে এই ওয়াকারুজ্জামানকে যে পুরো সাইড আউট করে দেওয়া হলো, তাকে যে কোনো পাত্তাই দেওয়া হলো না, বিষয়টা তাই না? তো এত সাহস কিভাবে পেল, এবং ভারতকে জড়ানোর কি উদ্দেশ্য থাকতে পারে? আমার কাছে যেটা কমন সেন্স, সেটা হলো যে বাংলাদেশের বিডিআরদের দিয়ে সেনাবাহিনীর সদস্যকে হত্যা করাতে ভারতের স্বার্থটা কি? আমি তো কোনো স্বার্থ দেখি না। এবং এখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে, 2009 সালের 9 সালেই তো 2009 সালের 14ই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এর মাত্র 1.5-2 মাস পরেই কিন্তু এই ঘটনাটা ঘটে। তো এই 2 মাসের মধ্যে আওয়ামী লীগ এত কি প্ল্যান করে ফেললো যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করতে হবে, এবং হত্যা করে ফায়দাটা কি, মানে এতে লাভটা কি? আর এখানে এই যে ভারত যে হত্যা করায় সাহায্য করবে, তাতেও বা তাদের লাভ কি? আমি কিন্তু আসলে দেখি না যে এতে তাদের কোনো লাভ। এইটা কমপ্লিটলি বিডিআরদের ভিতরকার যে অসন্তোষ সেটা, এবং কেন সেটা আমি জানি। প্রধান কারণ কি জানেন? এই যে বিডিআররা যারা মানে চাকরি করে,
এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর উপরে এসে মাতদারি করে, মানে খবরদারি করে কিন্তু সেনাবাহিনীর অফিসাররা। তা বিডিআরদের একটা বক্তব্য হচ্ছে যে আমরাই তো সরাসরি অফিসার হতে পারি, আমাদেরকেই তো প্রমোশন দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠানো করার কথা, কিন্তু বিডিআরের ভিতর থেকে কিন্তু প্রমোশন পেয়ে উপরের দিক যায় না। আসলে এদের সর্বস্তরে অফিসার হিসেবে সেনাবাহিনীর অফিসাররা এসে মাতবাড়ি করে। এই জিনিসটা যে কত বড় একটা ক্ষতিকর ব্যাপার এইটা আসলে অনেকে হয়তো বোঝে না। যেমন পুলিশের কর্তা ব্যক্তি যেমন এসপি, ওসি অথবা মনে করেন কমিশনার বা ডিআইজি বা আইজি ইত্যাদি পদে যদি সেনাবাহিনীর লোকজন এনে বসানো হয়, তাহলে পুলিশ বাহিনীর ভিতরের সদস্যদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ কাজ করবে না? কারণ তারাও চাকরি করবে এবং তাদের যোগ্যতা আছে, তারাও তো অফিসার হতে চাইবে, এটাই তো তারা কেন সেনাবাহিনীর মানে কমান্ডে চলবে? আর সেনাবাহিনীর কমান্ডে যখন এগুলো চলে তখন হয় কি, এই সেনাবাহিনীর লোকজনরা তো সত্য কথা বলতে কি এখন যেমন এই যে সেনাবাহিনীকে আমরা অনেকটাই দুর্বল টাইপের দেখি, সেনাবাহিনীর লোকজন তো আসলে এরকম দুর্বল টাইপের না। নর্মাল টাইমে সেনাবাহিনীর অফিসারদের আচার আচরণ অত্যন্ত উদ্ধত এবং তারা বস্তুত ধরাকে সরা জ্ঞান করে, এবং তারা কিন্তু সিভিলিয়ান লোকদেরকে বলে ব্লাডি সিভিলিয়ান, মানে যাদের করের টাকায় তারা বেতন পায় তাদেরকেই তারা বলে ব্লাডি সিভিলিয়ান। তো এরা যখন কোনো পোস্ট পদবিতে থাকে এদের আচার আচরণও কিন্তু ওরকমই হয়। বিডিআরে বস্তুত ওই যে চাল ডাল কর্মসূচি টুচি নাকি ওগুলো আসলে ফালতু কথা। আসল বিষয় হচ্ছে এখানে যে প্রমোশনের বিষয়, কারণ বিডিআরের মাথার উপরে বসে এবং বিভিন্ন স্তরে যে অফিসার র্যাঙ্কে সেনাবাহিনীর লোকজন এসে বসে এই বিডিআরদেরকে নানাভাবে হেনস্থা করতো, নানাভাবে অপদস্থ করতো, অপমান করতো, এবং এইটা এরা কিন্তু মানতে চাইতো না। এরা বলতো যে বিডিআর তো একটা আলাদা বাহিনী, তো আমরা যারা এখানে চাকরি করি আমাদের যোগ্যতা আছে, আমাদেরকে প্রমোশন দিয়ে উপরের দিকে তোলা হোক, সেনাবাহিনীর লোকজন এনে এখানে বসাতে হবে কী কারণে? এটাই ছিল বস্তুত আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এবং সেইটার বহিঃপ্রকাশ ঘটছিল কিন্তু এই অফিসারদেরকে হত্যা। এটাই আসল কারণ। এখানে ওই সেনাবাহিনীর অফিসারদের হত্যা করে আওয়ামী লীগেরও কোনো লাভ ছিল না, আর ভারতের তো লাভ থাকার কথাই নাই। কিন্তু তারপরেও এই 15-16 বছর ধরে আওয়ামী লীগকে কিন্তু এই মানে প্রোপাগান্ডা, ভুয়া প্রোপাগান্ডা শুনতে হয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে আওয়ামী লীগ এবং ভারতের ছিল, ভারতের হাত ছিল, এবং এটা যে করা হয়েছিল বস্তুত উদ্দেশ্য প্রণোদিতভাবে, অর্থাৎ সেনাবাহিনীর কাছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সরকারকে করা এবং সেনাবাহিনীকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে আওয়ামী লীগের সরকারের পতন ঘটানো। তো 15-16 বছর ধরে তো এটা সম্ভব হয় নাই, তো সেটা সম্ভব হয়েছে 2024 সালের 5 আগস্ট, রাইট? তো এখন বস্তুত এতদিন পরে এসে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের বলা সত্ত্বেও এই যে একটা কমিশন, তারা যে ভারত দায়ী তারপরে আওয়ামী লীগ দায়ী, এ কথা বলার অর্থ কি জানেন? বলার অর্থ একটাই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে জিওপলিটিক্সে ভারত, আমেরিকা যাই করুক না কেন, সম্ভবত পাকিস্তানের পরামর্শে এই জামায়াত ইসলাম এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে এই রিপোর্টটা তৈরি করিয়েছে। একটাই মাত্র উদ্দেশ্য, ভারতকে খেপিয়ে তোলা, যাতে করে ভারত হয়তো যে কোনোভাবে বাংলাদেশের উপর হয়তো একটা অপারেশন করলো, আর তখন একটা যুদ্ধ ভাব করে ওটাকে মুক্তিযুদ্ধ হিসেবে চালিয়ে দিয়ে ওই যে জামায়াত ইসলাম তাদের 50 লক্ষ লোক আছে না যুদ্ধ করার জন্যে, তারা এই কাজটা করতেছে, অর্থাৎ বাংলাদেশে একটা যুদ্ধ, মানে ভারতের সাথে একটা যুদ্ধ লাগাতে চায় ডেসপারেটলি, এবং তারই ফলাফল হচ্ছে এইটা। আর এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে যে জিওপলিটিক্সে ভারত, আমেরিকা যা যা চাচ্ছে বাইয়ে, তখন যুদ্ধ যদি মানে লেগেই যায়, তখন ডক্টর মোহাম্মদ তো একটা কৈফিয়ত দিতে পারবে যে আমরা কী করবো, ভারতই তো আক্রমণ করেছে, তাই না? আসলে এখানে ভারতও যে যুদ্ধ করতে চায় না বিষয়টা তাও না, তারাও কিন্তু বাংলাদেশিদেরকে একটা শিক্ষা দিতে চায়, কিন্তু তারা চাচ্ছে একটা অজুহাত, অর্থাৎ বাংলাদেশি আগে আক্রমণ করুক এরকম, আর বাংলাদেশ চাচ্ছে ভারত আগে আক্রমণ করুক। এই হলো এখনকার পরিস্থিতি, আমার কাছে অন্তত এরকম মনে হয় আর কি। ধন্যবাদ।